এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 108 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। আমরা যদি 108 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই 2 নম্বরে বলা হয়েছে সামান্তরিক ও রম্বস আকৃতির কাগজগুলোকে কর্ণ বরাবর কাটি, তৈরি করা ত্রিভুজগুলোর বাহু ও কোণগুলোর মধ্যে তুলনা করি। এই ত্রিভুজগুলোতে আমরা কি পাই? আচ্ছা দেখো, এই প্রশ্নটিকে যদি আমরা আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে এই যে নিচে যে সামান্তরিক দেখতে পাচ্ছি এবং যে রম্বস আমরা দেখতে পাচ্ছি, দেখো আমাদের বলা হয়েছে সামান্তরিক ও রম্বস আকৃতির কাগজগুলোকে কর্ণ বরাবর কাটি, অর্থাৎ আমাদের কিন্তু কর্ণ বরাবর কাটতে বলা হয়েছে, তাই না? দেখো এই যে সামান্তরিক আমরা দেখতে পাচ্ছি, এই সামান্তরিকের কর্ণ কোথায়? আমরা দেখতে পাচ্ছি এই একটি শীর্ষবিন্দু এবং এই একটি শীর্ষবিন্দু, তাই না? এই দুটি শীর্ষবিন্দুকে যে রেখার মাধ্যমে, এই দেখো এখানে কিন্তু আমরা একটি দাগ দেখতে পাচ্ছি, তাই না? এটিকেই বলা হয় একটি রেখা। তাহলে যে রেখার মাধ্যমে এই দুটি শীর্ষবিন্দুকে এক করা হয় তাকেই কিন্তু বলা হয় কর্ণ। তার মানে এই যে দাগটি আমরা দেখতে পাচ্ছি, যে রেখাটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে একটি কর্ণ এবং এই যে কিন্তু আরও একটি কর্ণ, তাই না? তাহলে এই কর্ণ বরাবর আমাদের কিন্তু কাটতে বলা হয়েছে। আচ্ছা দেখো, আমরা যখন এটিকে কাটলাম, এই পাশে আমরা দেখতে পাচ্ছি কাটার পরে আমরা এরকম 4টি অংশ দেখতে পাচ্ছি, তাই না? এবং এই 4টি অংশ যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখব যে প্রত্যেকটি অংশই কিন্তু এক একটি ত্রিভুজ। দেখো কেন ত্রিভুজ? কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটি অংশেই 3টি করে কোণ রয়েছে, তাই না? দেখো এই একটি কোণ, এই একটি কোণ এবং এই একটি কোণ, তাই না? যার কারণে কিন্তু আমরা বলতে পারি এই 4টি অংশই এক একটি ত্রিভুজ, তাই না? এবারে বলা হয়েছে তৈরি করা ত্রিভুজগুলোর বাহু ও কোণগুলোর মধ্যে তুলনা করি, অর্থাৎ এই যে ত্রিভুজ আমরা তৈরি করলাম, এই ত্রিভুজগুলোর বাহু এবং কোণগুলোর মধ্যে আমাদের তুলনা করতে বলা হয়েছে। হ্যাঁ, অর্থাৎ এই ত্রিভুজের কোণগুলো কতটুকু এবং এই ত্রিভুজের কোণগুলো কতটুকু, তারপরে এই ত্রিভুজের বাহুটা আমরা যদি পরিমাপ করি যে বাহুটা কতটুকু, তারপরে এই ত্রিভুজের বাহুটা কতটুকু, আমাদের কিন্তু এইগুলোর মধ্যে তুলনা করতে বলা হয়েছে, তাই না? কোনটি ছোট কোনটি বড়, হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের দেখতে বলা হয়েছে। আচ্ছা এবারে বলা হয়েছে এই ত্রিভুজগুলোতে আমরা কি পাই। আচ্ছা দেখো, আমরা যদি এই সামান্তরিকের যখন আমরা কর্ণ বরাবর কাটলাম, হ্যাঁ, তখন যে 4টি ত্রিভুজ দেখতে পাচ্ছি, হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো এই যে ত্রিভুজটি এবং এর বিপরীত পাশ কোনটা, এটা কিন্তু বিপরীত পাশ, তাই না? এই বিপরীত পাশে যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, এই দুটি ত্রিভুজ কিন্তু একই সমান পরিমাপের, তাই না? আবার এই উপরে যে ত্রিভুজটি আমরা পেয়েছি এবং নিচে যে ত্রিভুজটি পাচ্ছি, এই দুটি কিন্তু একই পরিমাপের, মানে একই সাইজের কিন্তু ত্রিভুজ, তাই না? আবার দেখো এই রম্বসকে যখন আমরা এই কর্ণ বরাবর আমরা কাটলাম, ঠিক আছে, দেখো এইখানে কিন্তু কাটার পরে আমরা এরকম 4টি অংশ পেয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বাহু, এই যে ত্রিভুজটি এবং এবং এই যে ত্রিভুজটি, দেখো এই দুটি ত্রিভুজ কিন্তু সমান। আবার এই দুটির মতো কিন্তু এটিও একই সাইজের ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি। আবার এই ত্রিভুজটিও কিন্তু একই সাইজের, অর্থাৎ এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যে 4টি ত্রিভুজ রয়েছে, প্রত্যেকটি ত্রিভুজ কিন্তু একই সমান হয়েছে, তাই না? অর্থাৎ আমরা শিখলাম রম্বসকে যখন আমরা কর্ণ বরাবর কাটলাম তখন আমরা একই সাইজের 4টি ত্রিভুজ পেয়েছি, কিন্তু সামান্তরিককে যখন আমরা কর্ণ বরাবর কেটেছি তখন কিন্তু আমরা পেয়েছি বিপরীত যে ত্রিভুজগুলো রয়েছে, তাই না? ওর বিপরীত হচ্ছে এই পাশেরটা, এই বিপরীত ত্রিভুজগুলো কিন্তু সমান, তাই না? দেখো উপরে নিচে সমান এবং এই পাশাপাশি কিন্তু এই দুটি ত্রিভুজ সমান। তাহলে সামান্তরিকের বিপরীত ত্রিভুজগুলো সমান পেয়েছি এবং রম্বসের 4টি ত্রিভুজই কিন্তু আমরা সমান পেয়েছি। এখন যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে দেখো একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি, তাই না? সে কি বলেছে? অপর পাশের ত্রিভুজটি একই আকৃতির, অর্থাৎ এইখানে যে অপর পাশ মানে কি? বিপরীত পাশ, অর্থাৎ ওর বিপরীত হচ্ছে এটি। হ্যাঁ, এই ছেলে শিশুটি কিন্তু আমাদের কথাটি বলেছে যে অপর পাশের ত্রিভুজটি একই আকৃতির, তাই না? এবং এই মেয়ে শিশুটি কি বলেছে? দেখো এই রম্বস সম্পর্কে মেয়ে শিশুটি বলেছে রম্বসের সব ত্রিভুজই দেখে মনে হচ্ছে একই রকম সমকোণী ত্রিভুজ। অর্থাৎ আমরা কিন্তু পেয়েছি যে রম্বসকে যখন আমরা 4 ভাগে ভাগ করেছি তখন এই 4টি অংশই আমরা সমান পেয়েছি, তাই না? এই কথাটি কিন্তু এই মেয়ে শিশুটি বলেছে। আচ্ছা এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে বলা হয়েছে একটি আয়ত ও একটি বর্গকে কর্ণ বরাবর কেটে 4টি ত্রিভুজ তৈরি করো। আয়ত ও বর্গের বৈশিষ্ট্যগুলো কি? অর্থাৎ আমাদের এবার বলা হয়েছে একটি আয়ত, দেখো এই নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এই একটি আয়তর ছবি এবং এই পাশে একটি বর্গের ছবি আমরা দেখতে পাচ্ছি, তাই না? আমাদের বলা হয়েছে এই আয়ত এবং একটি বর্গকে
কর্ণ বরাবর কেটে 4টি ত্রিভুজ তৈরি করো। অর্থাৎ এই আয়তের কর্ণ বরাবর আমরা কাটবো এবং বর্গকেও কিন্তু কর্ণ বরাবর আমরা কাটবো। তাহলে কর্ণ কোথায়? আমরা জানি এই একটি শীর্ষবিন্দু এবং এর বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে এটি, তাই না? এখন এই দুটি শীর্ষবিন্দুকে এই দেখো একটি দাগের মাধ্যমে কিন্তু আমরা এক করে দিয়েছি, তাই না? তাহলে এই দাগটিকে বলা হয় কিন্তু কর্ণ। তাহলে এই একটি কর্ণ এবং এই একটি কর্ণ। আবার এই বর্গের আমরা দেখতে পাচ্ছি এই একটি কর্ণ, এই একটি কর্ণ। এখন এই কর্ণ বরাবর যদি আমরা কাটি তাহলে আমরা কিন্তু এখানে দেখো 4টি ত্রিভুজ আমরা পেয়ে যাচ্ছি, তাই না? এখন বলা হয়েছে আয়ত ও বর্গের বৈশিষ্ট্যগুলো কি? আচ্ছা দেখো এখানে আমরা 4টি ত্রিভুজ পেয়ে গেছি এবং বর্গকে যখন আমরা কাটলাম তখন কিন্তু এইখানেও আমরা 4টি ত্রিভুজ পেয়ে গেছি, তাই না? এখন যদি আমরা এর বৈশিষ্ট্যগুলো একটু লক্ষ্য করি, দেখো আমরা দেখতে পাচ্ছি আগের চিত্রের মতোই এই যে ত্রিভুজটি এবং এর বিপরীত যে ত্রিভুজটি, এই দুটি ত্রিভুজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই রকম, তাই না? আবার এই উপরের ত্রিভুজ নিচের ত্রিভুজ এই দুটি কিন্তু একই রকম, অর্থাৎ বিপরীত যে ত্রিভুজগুলো সেগুলো কিন্তু একই সমান। এবং বর্গের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখানে যে 4টি ত্রিভুজ, হ্যাঁ এই প্রত্যেকটি ত্রিভুজ কিন্তু একই সমান, তাই না? কেউ ছোট না কেউ বড় না। তার মানে আমরা বুঝতে পারছি কি যে এই আয়তের যে 4টি ত্রিভুজ আমরা পেয়েছি এগুলো হচ্ছে বিপরীত ত্রিভুজগুলো সমান এবং বর্গের ক্ষেত্রে প্রত্যেকটি ত্রিভুজ কিন্তু সমান হয়েছে, তাই না? আচ্ছা এইগুলোই কিন্তু বৈশিষ্ট্য। এবারে যদি আমরা আরও নিচে চলে যাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে 3 নম্বরে বলা হয়েছে চতুর্ভুজ সম্পর্কে আমরা কি পেয়েছি তার সংক্ষেপে ছকের খালি ঘরগুলোতে লিখি। আচ্ছা আমাদের বলা হয়েছে চতুর্ভুজ সম্পর্কে আমরা এই পর্যন্ত যা যা শিখেছি এবং যা যা পেয়েছি তার সংক্ষেপে ছকের খালি ঘরগুলোতে লিখি। অর্থাৎ একটু নিচে লক্ষ্য করলে আমরা কিন্তু এখানে একটি ছক দেখতে পাচ্ছি। দেখো এই ছকে যে খালি ঘরগুলো রয়েছে এই খালি ঘরে আমরা কিন্তু সংক্ষেপে লিখে দেবো, তাই না? এই খালি ঘরগুলো কিন্তু আমরা পূরণ করব। আচ্ছা দেখো আমরা যদি এই ছকটিকে একটু ভালো করে লক্ষ্য করি, বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই ছকের একদম বাঁ পাশে শুরুতেই বলা হয়েছে সামান্তরিক, তাই না? অর্থাৎ সামান্তরিকের কী কী বৈশিষ্ট্য আছে এবং কী কী বৈশিষ্ট্য নেই সেগুলো কিন্তু আমরা এই খালি ঘরে লিখে পূরণ করব, তাই না? দেখো সামান্তরিকে প্রথমে আমাদের বলা হয়েছে কি, এইখানে শুরুতে বলা হয়েছে সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান। অর্থাৎ একটি সামান্তরিকের সকল বাহুর দৈর্ঘ্য কি সবসময় সমান থাকে? না, সমান থাকে না। আচ্ছা দেখো আমরা যদি এটিকে বোঝার জন্য একটি সামান্তরিক নিচে অঙ্কন করি, দেখো আমরা জানি সামান্তরিক কীরকম হয়। আমরা জানি সামান্তরিকের হচ্ছে 2 জোড়া বাহু সমান হয়, তাই না? অর্থাৎ এই বিপরীত বাহুগুলো কিন্তু সমান হয়। ধরো এই পাশের দুটি বাহু এরকম এবং উপরের বাহু দুটি কিন্তু এই একই সাইজের, তাই না? অর্থাৎ এই দুটি বাহু সমান হবে এবং পাশাপাশি দুটি বাহু সমান হবে। এটি হচ্ছে কি একটি সামান্তরিক, তাই না? আচ্ছা এখন বলা হয়েছে সামান্তরিকের সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান। আচ্ছা সকল বাহুর দৈর্ঘ্য কি সমান? না বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এই দুটি সমান এবং এই দুটি সমান, কিন্তু সবগুলো বাহু কিন্তু সমান না। যার কারণে এখানে আমরা লিখে দিলাম না, মানে সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান না। এরপরে বলা হয়েছে সকল কোণ সর্বদা সমকোণ। অর্থাৎ এই যে কোণগুলো তৈরি হয়েছে, কোণ মানে কি? যে কোণা, তাই না? এই একটি কোণা, এই একটি কোণা, এই একটি কোণা, এই একটি কোণা। তাহলে বলা হয়েছে এই কোণগুলো সর্বদা সমান হয়, মানে সমকোণ হয়। সমকোণ বলতে কি? সমকোণ বলতে কিন্তু 90 ডিগ্রি। তাহলে প্রত্যেকটি কোণ কি সমকোণ রয়েছে, মানে 90 ডিগ্রি রয়েছে? না, আমরা দেখতে পাচ্ছি এই দুটি কোণ কিন্তু দেখো এক সাইজের, আবার এই দুটি কোণ কিন্তু অন্য রকম সাইজের, মানে একটু বড় হয়েছে, তাই না? অর্থাৎ 4টি কোণ কিন্তু একই সমান না বা 90 ডিগ্রিও না, তাই না? যার কারণে কিন্তু আমরা বলতে পারি সকল কোণ সর্বদা সমকোণ। সমকোণ না, আমরা এখানে কিন্তু লিখতে পারি না। আচ্ছা তাহলে আমাদের এটিকে পূরণ করা হয়ে গেল। এবারে এইখানে বলা হয়েছে বিপরীত বাহুগুলো সবসময়। অর্থাৎ বিপরীত বাহু বলতে কি বোঝায়? বাহু মানে কিন্তু এই যে এক একটি দাগ আমরা দেখতে পাচ্ছি, দেখো চারপাশে 4টি দাগ দেখতে পাচ্ছি না? এই এক একটি দাগকেই বলা হয় এক একটি বাহু। এখন বলা হয়েছে বিপরীত বাহু, এই যে বলা হয়েছে বিপরীত বাহু, তাই না? বিপরীত মানে কি? ওর বিপরীত হচ্ছে এইটা এবং ওর বিপরীত হচ্ছে এইটা, মানে উল্টো পাশে যে থাকে। এখন বলা হয়েছে বিপরীত বাহু সবসময় সমান্তরাল। আচ্ছা বিপরীত বাহুগুলো কি সমান্তরাল? সমান্তরাল মানে কি? সমান্তরাল মানে হচ্ছে একই রকম দূরত্বে রয়েছে। আচ্ছা দেখো এটি এটি এবং এটি এই দুটি কিন্তু একই রকম দূরত্বেই রয়েছে, তাই না? তার মানে কিন্তু আমরা বলতে পারি এটি সমান্তরাল, তাই না? আচ্ছা সমান্তরালের জায়গায় আমরা লিখে দেব হ্যাঁ, আমরা কিন্তু লিখে দেব হ্যাঁ। আচ্ছা যেহেতু সমান্তরাল, এবারে বলা হয়েছে বিপরীত বাহুগুলো সবসময় দৈর্ঘ্যে সমান। অর্থাৎ দৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্য মানে কিন্তু লম্বা, ঠিক আছে? অর্থাৎ এই বাহুটা লম্বা যতটুকু, ওর বিপরীত বাহু মানে এইটা,
এই বাহুটাও কি লম্বায় ততটুকু? আবার দেখো এই বাহুটার বিপরীত হচ্ছে এইটা, এই দুটি বাহু কি লম্বায় একই সমান? হ্যাঁ, দুটি এই যে বিপরীত বাহুগুলো, এই বিপরীত বাহুগুলো কিন্তু লম্বায় একই সমান, তাই না? তার মানে কিন্তু আমরা লিখতে পারি দৈর্ঘ্যের সমান। হ্যাঁ, এটি কি হবে? হ্যাঁ হবে নাকি না হবে? হ্যাঁ হবে, তাই না? আমরা এখানে লিখে দিলাম হ্যাঁ। আচ্ছা, এরপরে বলা হয়েছে কর্ণগুলো সবসময়, কর্ণ বলতে কি বোঝায়? কর্ণ মানে কিন্তু দেখো আমরা জানি শীর্ষবিন্দু, বিপরীত যে দুটি শীর্ষবিন্দু রয়েছে, এই বিপরীত শীর্ষবিন্দুকে যে রেখার মাধ্যমে এক করা হয়, মানে মিল করে দেওয়া হয়, সেগুলোকেই বলা, সেই দাগটিকেই বলা হয় কর্ণ। যেমন দেখো এই একটি শীর্ষবিন্দু, এই একটি শীর্ষবিন্দু, তাই না? এই দুটি শীর্ষবিন্দুকে এই যে একটি দাগের মাধ্যমে কিন্তু আমরা এক করে দিলাম, তাহলে এই দাগটিকেই বলা হয় কর্ণ। ঠিক আছে, আবার এই একটি শীর্ষবিন্দু, এই একটি শীর্ষবিন্দু, এই দুটি শীর্ষবিন্দুকে আমরা এইভাবে একটি দাগের মাধ্যমে বা একটি রেখার মাধ্যমে আমরা কি করলাম? এক করে দিলাম, তাহলে এটি হচ্ছে কি কর্ণ। তাহলে এখানে আমরা কিন্তু দুটি কর্ণ পাচ্ছি, এই একটি কর্ণ এবং এই যে কিন্তু আরও একটি কর্ণ। এখন এই কর্ণগুলোকে আমরা দেখব। বলা হয়েছে কর্ণগুলো সবসময় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত মানে কি? সম মানে হচ্ছে সমান এবং দ্বিখণ্ডিত মানে দুই খণ্ড। তার মানে সমদ্বিখণ্ড মানে কি? সমদ্বিখণ্ড মানে হচ্ছে সমান দুইটি খণ্ড করে। অর্থাৎ এই যে কর্ণ, এই একটি কর্ণ যদি আমরা এখানে অঙ্কন করি, হ্যাঁ, তাহলে এই যে পাশে দুটি খণ্ড হলো, তাই না? এই দুটি খণ্ড কি সমান হয়? যদি সমান হয় তাহলে আমরা লিখব হ্যাঁ, যদি সমান না হয় তাহলে লিখব না। আচ্ছা দেখো, আমরা যখন এই কর্ণটি অঙ্কন করলাম তখন এই পাশের অংশটি এবং এই পাশের অংশটি, এই দুটি কিন্তু সমান হলো, তাই না? মানে সমদ্বিখণ্ডিত হলো। আবার এই কর্ণটি যখন অঙ্কন করলাম তখন এই পাশের অংশটি এবং এই পাশের অংশটি, এই দুটিও কিন্তু সমান হয়েছে, তাই না? অর্থাৎ দুটি সমান ভাগে ভাগ হয়েছে। তার মানে কিন্তু আমরা লিখতে পারি সমদ্বিখণ্ডিত করে, হ্যাঁ, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমরা এখানে লিখব হ্যাঁ। আচ্ছা, এবারে বলা হয়েছে কর্ণগুলো সবসময় পরস্পরকে লম্বভাবে ছেদ করে। আচ্ছা, কর্ণগুলো কি পরস্পরকে সবসময় লম্বভাবে ছেদ করে? আচ্ছা, লম্ব মানে কি বুঝি? লম্ব মানে হচ্ছে, দেখো আমরা নিচে যদি ধরো এরকম একটি দাগ যদি থাকে, হ্যাঁ, এবং এই দাগের এই উপরের দিকে আরও একটি সোজা দাগ যদি যায়, যদি এইভাবে সোজা একটু উপরের দিকে দাগ যায়, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে দুটি কোণ এইখানে তৈরি হয়েছে, তাই না? দেখো এই একটি কোণ এবং এই একটি কোণ, দুটি কোণ তৈরি হয়েছে না? তাহলে এই কোণ দুটি যদি সমকোণ হয়, হ্যাঁ, তাহলে কিন্তু এই চিত্রটাকে বলা হয় একটি লম্ব। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখব যে কোনো সামান্তরিকের ক্ষেত্রে এই যে দেখো আমরা কিন্তু এই চিত্রটি কিন্তু এইখানে দেখতে পাচ্ছি। দেখো এই হচ্ছে নিচের দাগটি এবং এই যে কিন্তু উপরের দিকে একটি দাগ গিয়েছে, আবার এই হচ্ছে নিচের দাগটি, এই যে এদিকে কিন্তু আরও একটি দাগ গিয়েছে, তাই না? তাহলে এইখানে যে আমরা দেখতে পাচ্ছি এই যে কোণ তৈরি হয়েছে, এই প্রত্যেকটি কোণ কি সমকোণ, মানে 90 ডিগ্রি? না বন্ধুরা, 90 ডিগ্রি কিন্তু না। তার মানে কিন্তু আমরা বলতে পারি কি এটি কিন্তু লম্ব না। যখন লম্ব হবে, হ্যাঁ, তখন কিন্তু আমরা বলতে পারি পরস্পরকে লম্বভাবে ছেদ করে, অর্থাৎ এটি কিন্তু লম্ব নয়, যার কারণে কিন্তু আমরা লিখব লম্বভাবে ছেদ করে না। আমরা এখানে কিন্তু লিখে দেব না। আচ্ছা, আমাদের কিন্তু সামান্তরিকের ঘরটি পূরণ করা হয়ে গেল। এবারে দ্বিতীয় লাইনে বলা হয়েছে রম্বস। আচ্ছা, রম্বস কেমন হয়? আমরা জানি রম্বসের 4টি বাহু সমান হয়, তাই না? অর্থাৎ এই বাহুটি যতটুকু হবে, এই বাহুটিও ততটুকু হবে, এই নিচের বাহুটিও ততটুকু হবে এবং এই বাহুটিও কিন্তু ততটুকুই হবে, অর্থাৎ একই সমান হবে। আমার যদিও সমান হয়নি, তবে রম্বসের কি হয়? 4টি বাহু কিন্তু সমান হয়, তাই না? এখন রম্বসের ক্ষেত্রে দেখো এই ঘরটি যদি আমরা পূরণ করি, রম্বস সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান। আচ্ছা, মানে 4টি বাহু কিন্তু সর্বদা সমান হয়, এটি সঠিক, মানে হ্যাঁ, আমরা এখানে লিখে দিলাম হ্যাঁ। এরপরে বলা হচ্ছে সকল কোণ সবসময় সমকোণ। অর্থাৎ এই যে কোণগুলো আমরা দেখতে পাচ্ছি, এই কোণগুলো কি সবসময় সমকোণ হবে? এই কোণগুলো কিন্তু সবসময় সমকোণ হবে না। কেন হবে না? দেখো দেখো আমরা এই যে রম্বসটা আমরা অঙ্কন করেছি, এইখানে দেখতে পাচ্ছি আমরা এই যে কোণটি এবং এই যে কোণটি, এই দুটি কোণ কিন্তু একটু চাপানো, তাই না? আবার এই যে দুটি কোণ, এই দুটি কোণ কিন্তু একটু আমরা দেখতে পাচ্ছি বড়, তাই না? অর্থাৎ এই দুটি একরকম এবং এই দুটি কিন্তু অন্যরকম, তাই না? যার কারণে কিন্তু আমরা বলতে পারি। আচ্ছা দেখো, আবার যদি আরও একটি চিত্রের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, আমরা ধরে নিচ্ছি এই চিত্রটি, উপরের দাগটি এরকম, নিচের দাগটি এরকম, তারপরে এই পাশের দাগটি এরকম এবং এই পাশের দাগটি আরও এরকম। ঠিক আছে, দেখো এই 4টি বাহু কিন্তু সমান। তাহলে এখানে যে কোণগুলো তৈরি হয়েছে, এই কোণটি এবং এই কোণটি, এই দুই পাশের কোণ কিন্তু সমান। আবার এই কোণ এবং এই কোণ, এই দুটি কোণ সমান, তবে 4টি কোণ কিন্তু সমকোণ নয়, মানে 90 ডিগ্রি না। ঠিক আছে, যদি 4টি কোণ সমকোণ হতো তাহলে আমরা এখানে লিখে দিতাম হ্যাঁ, কিন্তু 4টি কোণ যেহেতু সমকোণ না, তার মানে আমরা লিখব কি সকল কোণ সর্বদা সমকোণ না। আমরা এখানে লিখে দেব না।
আচ্ছা, এবারে বলা হয়েছে বিপরীত বাহুগুলো। বাহু মানে কি? বাহু মানে হচ্ছে এক একটি দাগ, তাই না? এই একটি দাগ, এই একটি দাগ, এই একটি দাগ, এই একটি দাগ। এখন বিপরীত বাহু মানে কি? ওর বিপরীত হচ্ছে এটি এবং ওর বিপরীত হচ্ছে এটি, তাই না? এই বিপরীত বাহুগুলো সর্বদা সমান্তরাল। সমান্তরাল মানে কি? সমান্তরাল মানে হচ্ছে একই রকম দূরত্বে অবস্থিত, অর্থাৎ এটি যতটুকু দূরত্বে এবং এটি কিন্তু ঠিক ততটুকু দূরত্বেই অবস্থিত, তাই না? আমরা দেখতে পাচ্ছি এই দুটি সমান্তরাল, আবার এই দুটিও কিন্তু সমান্তরাল, অর্থাৎ বিপরীত বাহুগুলো কিন্তু একই রকম দূরত্বেই অবস্থিত। তার মানে আমরা লিখতে পারি সমান্তরাল, তার মানে হচ্ছে হ্যাঁ, তাই না? আমরা লিখতে পারি হচ্ছে এখানে হ্যাঁ। আচ্ছা, এরপরে বলা হয়েছে বিপরীত বাহুগুলো সবসময় দৈর্ঘ্যের সমান, অর্থাৎ এই যে বিপরীত বাহুগুলো এগুলো কি দৈর্ঘ্যে একই সমান, মানে লম্বায় কি ওরা একই সাইজের হয়? দেখো, ওর বিপরীত হচ্ছে এটি, ওর বিপরীত এটি, এখানে তো প্রত্যেকটি বাহুই একই সমান, তাই না? তাহলে এই প্রত্যেকটি বাহু যেহেতু একই সমান, তার মানে বিপরীত বাহুগুলোও তো একই সমানই হবে, তাই না? তার মানে আমরা কিন্তু বলতে পারি দৈর্ঘ্যের সমান, তার মানে কিন্তু আমরা লিখতে পারি এখানে হ্যাঁ। আচ্ছা, আমরা লিখে দিলাম হ্যাঁ। এরপরে এখানে বলা হয়েছে কর্ণগুলো। এবার আমরা কর্ণগুলোকে লক্ষ্য করব। কর্ণ মানে কি? এই একটি শীর্ষবিন্দু, এই একটি শীর্ষবিন্দু, এই দুটি শীর্ষবিন্দু বরাবর যখন আমরা একটি দাগ দিব তখন কিন্তু একটি কর্ণ হয়ে যাবে, তাই না? আবার এই দুটি শীর্ষবিন্দু বরাবর যখন এরকম একটি দাগ দেব সোজা, তখন সেটি কিন্তু একটি কর্ণ হয়ে যাবে। এখন বলা হয়েছে এই কর্ণগুলো সবসময় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত মানে পরস্পরকে সমান দুটি ভাগে ভাগ করে, তাই না? আচ্ছা দেখো, যদি আমরা এরকম একটি কর্ণ অঙ্কন করি, দেখো এই একটি কর্ণ অঙ্কন করলাম, তাহলে এখানে যে দুটি ভাগ হলো এই দুটি ভাগ কি সমান হলো না? হ্যাঁ, সমান হলো, তার মানে কিন্তু সমদ্বিখণ্ডিত করে। আবার দেখো, এইরকম যদি আমরা একটি কর্ণ অঙ্কন করতাম, তাহলে এই দুই পাশের যে দুটি অংশ আমরা দেখতে পাচ্ছি এই দুটিও কিন্তু সমান, তার মানে সমান দুই ভাগে ভাগ করে, তাই না? অর্থাৎ সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা এখানে লিখে দেব হ্যাঁ। আচ্ছা, এবারে এখানে বলা হয়েছে কর্ণগুলো সবসময় পরস্পরকে লম্বভাবে ছেদ করে। আচ্ছা, এই যে কর্ণগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে দুটি কর্ণ, এই দুটি কর্ণ কিন্তু সবসময় পরস্পরকে লম্বভাবে, লম্ব মানে কি? এই যে লম্বের উদাহরণ আমরা দেখেছি, অর্থাৎ এই যে নিচের একটি দাগ থাকবে এবং এই সোজা উপরে একটি দাগ থাকবে, এবং এই উপরে দাগ দেওয়ার কারণে এই দুই পাশে যে দুটি কোণ তৈরি হলো, দেখো এই কোণ দুটি যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ একই সমান যদি হয়, তাহলে কিন্তু আমরা বলতে পারি এটি একটি লম্ব, তাই না? তাহলে আমরা এখানে পরিমাপ করলে দেখতে পাবো যে প্রত্যেকটি রম্বসের এই যে দুটি কোণ, এই দুটি কোণ কিন্তু 90 ডিগ্রি করেই হবে, ঠিক আছে? অর্থাৎ এই চারটি কোণ কিন্তু 90 ডিগ্রি 90 ডিগ্রি করেই হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু লম্ব তৈরি হয়েছে, তাই না? অর্থাৎ 90 ডিগ্রি করে রয়েছে, তার মানে কিন্তু আমরা বুঝতে পারি কি এটি লম্বভাবে ছেদ করে, তাই না? অর্থাৎ পরস্পরকে কিন্তু এই কর্ণগুলো লম্বভাবে ছেদ করে। আমরা কিন্তু এখানে লিখব হ্যাঁ, ঠিক আছে? আমরা এখানে লিখে দিলাম হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের রম্বসের কাজ শেষ। এবারে বলা হয়েছে আয়ত। এখন আয়তের ক্ষেত্রে দেখো, সকল বাহুর দৈর্ঘ্য কি সর্বদা সমান? আয়ত কীরকম হয়? আমরা জানি যে চতুর্ভুজের চারটি কোণ সমকোণ তাকে বলা হয় আয়ত, তাই না? অর্থাৎ ধরো আমরা এই একটি দাগ দিলাম, এই একটি বাহু নিলাম, এই একটি বাহু নিলাম এবং এই একটি বাহু নিলাম, এই দুটি বাহু সমান হবে এবং এই দুটি বাহু কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমান। তাহলে এবং আমরা বিশেষভাবে যেটি লক্ষ্য করব সেটি হচ্ছে এই যে চারটি কোণ তৈরি হয়েছে, দেখো এই কোণগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই সমান কোণ, তাই না? কেউ ছোট না কিংবা কেউ বড় না, এই প্রত্যেকটি কোণা কিন্তু সমান, তাই না? তাহলে এখানে বলা হয়েছে আয়তের সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান। আমরা যদি শুরুতে বাহু লক্ষ্য করি, দেখো সব যে বাহুগুলো দেখতে পাচ্ছি, এই যে বাহু মানে কি? এক একটি দাগ, তাহলে প্রত্যেকটি বাহুকে আমরা সমান দেখতে পাচ্ছি না, এখানে কিন্তু প্রত্যেকটি বাহু সমান না, যার কারণে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই না রয়েছে। এরপর বলা হয়েছে সকল কোণ সর্বদা সমকোণ, অর্থাৎ এই যে কোণগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কি সমকোণ? এগুলো কিন্তু অবশ্যই সমকোণ, তাই না? আচ্ছা, আমরা এগুলো যদি পরিমাপ করি তাহলে আমরা দেখব যে এখানে 90 ডিগ্রি করে কিন্তু চারপাশে রয়েছে। যখন আমরা চারটি কোণ দেখব সমান, তখন আমরা অটোমেটিক বুঝে নেব যে এটি একটি সমকোণ, ঠিক আছে? আচ্ছা, তার মানে সমকোণ যেহেতু, তাহলে আমরা এখানে লিখে দেব সমকোণের জায়গায় হ্যাঁ, আমরা লিখে দেব হ্যাঁ। আচ্ছা, তারপরে বলা হয়েছে বিপরীত বাহুগুলো সবসময় সমান্তরাল। বিপরীত বাহু বলতে কি? এটার বিপরীত বাহু হচ্ছে এটা। বাহু মানে কিন্তু এক একটি দাগ, তাই না? এই উপরের দাগ এবং নিচের দাগ এই দুটি কি সবসময় সমান্তরাল না? সমান্তরাল মানে হচ্ছে একই রকম দূরত্বে রয়েছে কিনা। দেখো এটি যতটুকু দূরত্বে রয়েছে এটিও কিন্তু ততটুকু দূরত্বেই রয়েছে, তার মানে আবার এটি যতটুকু দূরত্বে এটিও, অর্থাৎ এই বিপরীত বাহু কিন্তু ততটুকু দূরত্বেই রয়েছে, তার মানে বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাই না? আমরা এখানে লিখে দেব হ্যাঁ।
যেহেতু সমান্তরাল আমরা লিখে দিলাম হ্যাঁ। এরপরে বলা হয়েছে বিপরীত বাহুগুলো দৈর্ঘ্যে সমান, অর্থাৎ দৈর্ঘ্য মানে কি, অর্থাৎ একই রকম সাইজের কিন্তু, তাই না? উপরের বাহুটি যতটুকু সাইজ এটিও কিন্তু লম্বায় ঠিক ততটুকু সাইজেরই হবে। আবার এই পাশেটির লম্বায় যতটুকু হবে এই পাশের বাহুটিও কিন্তু লম্বায় ততটুকুই, তাই না? যেহেতু বিপরীত বাহুগুলো লম্বায় একই, দৈর্ঘ্য সমান, তার মানে আমরা এখানে লিখে দেব হ্যাঁ, আমরা লিখে দিলাম হ্যাঁ। এরপরে বলা হয়েছে কর্ণগুলো। কর্ণ মানে কি, দেখো এই একটি শীর্ষবিন্দু, এই যে হচ্ছে বিপরীত শীর্ষবিন্দু, এই দুটি বিপরীত শীর্ষবিন্দুকে যদি আমরা মিল করে দিই, দেখো এরকমভাবে যদি মিল করে দিই, তাহলে এই দাগটিকে, যে দাগের মাধ্যমে মিল করলাম, এটিকে বলা হয় কর্ণ। এখন এই কর্ণ যদি লক্ষ্য করি, কর্ণগুলো সবসময় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ যখন আমরা এখানে একটি কর্ণ অঙ্কন করব তখন এই যে যে দুটি ভাগ, এই দুটি ভাগ কি সমান হয়েছে? দেখো আমরা দেখতে পাচ্ছি কর্ণ অঙ্কন করার পরে আমরা দেখতে পাচ্ছি এই দুটি ভাগ কিন্তু সমান ভাগে ভাগ হয়েছে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আবার এইভাবে যদি আরেকটি কর্ণ আমরা অঙ্কন করি, হ্যাঁ, তাহলে কিন্তু এই জায়গায় যে দুইটি ভাগ হয়েছে এই দুটি ভাগও কিন্তু সমান, তার মানে সমদ্বিখণ্ডিত করে, আমরা লিখে দেব হ্যাঁ। আচ্ছা, এরপরে বলা হয়েছে কর্ণগুলো সবসময় পরস্পরকে লম্বভাবে ছেদ করে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই যে কর্ণ আমরা অঙ্কন করেছি এখানে কি লম্ব হয়েছে? না। কারণ কি? কারণ হচ্ছে এইখানে এই যে কোণগুলো তৈরি হয়েছে এগুলো কিন্তু 90 ডিগ্রি করে নেই, তাই না? আচ্ছা, যেহেতু প্রত্যেকটি 90 ডিগ্রি করে নেই, যার কারণে কিন্তু আমরা বলতে পারি এটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে না, তাই না? আমরা এখানে লিখে দেব না। যদি চারটি এইখানে যে কোণ তৈরি হয়েছে, চারটি কোণ যদি সমান হয় তখনই আমরা একমাত্র বলতে পারবো যে পরস্পরকে এই কোণগুলো লম্বভাবে ছেদ করে, তাই না? আচ্ছা, এরপরে দেখো আমাদের একদম নিচে বলা হয়েছে বর্গ। এখন বর্গ কেমন হয় আমরা জানি, বর্গ হচ্ছে কীরকম হয়, বর্গ হচ্ছে চার পাশ সমান হয়, তাই না? এই পাশে যতটুকু, এই পাশে ততটুকু, এই পাশেও ততটুকু এবং এই পাশেও কিন্তু ততটুকুই, অর্থাৎ একই রকম সাইজেরই কিন্তু হয়ে থাকে বর্গ, তাই না? আচ্ছা, এখন আমরা যদি বর্গের বিষয়টা দেখি, দেখো প্রথমে বলা হয়েছে সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি বাহুর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কিন্তু একই সমান, যার কারণে এখানে রয়েছে হ্যাঁ। এরপরে বলা হয়েছে সকল কোণ সর্বদা সমকোণ, অর্থাৎ এই যে কোণগুলো দেখতে পাচ্ছি, দেখো এই প্রত্যেকটি কোণ কিন্তু একই সমান কোণ, তাই না? যার কারণে কিন্তু আমরা বলতে পারি প্রত্যেকটি কোণ সর্বদা সমকোণই হবে, তাই না? সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। যদি আমরা লক্ষ্য করি যে এখানে চারটি কোণ যদি একই সমান হয় তাহলে অটোমেটিক এটি 90 ডিগ্রি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি এটি সমকোণ, তাই না? আমরা এখানে লিখতে পারি হ্যাঁ। এরপরে এখানে বলা হয়েছে বিপরীত বাহুগুলো। বিপরীত বাহু মানে কি, ওর বিপরীত বাহু হচ্ছে এটা, ওর বিপরীত বাহু এইটা। বাহু মানে হচ্ছে এক একটি দাগ, তাই না? বিপরীত বাহুগুলো সবসময় সমান্তরাল। সমান্তরাল মানে একই রকম দূরত্বে রয়েছে, অর্থাৎ উপরের দাগটি এবং নিচের দাগটি, এই দুটি দাগ কি একই সমান দূরত্বে রয়েছে না? হ্যাঁ। আবার এই দাগ এবং এই দাগ, অর্থাৎ এই দুটি বাহু কিন্তু একই রকম দূরত্বেই রয়েছে, তার মানে সমান্তরাল। আমরা এখানে লিখতে পারি হ্যাঁ। আচ্ছা, এরপরে বলা হয়েছে বিপরীত বাহুগুলো সর্বদা দৈর্ঘ্যে সমান, অর্থাৎ এই বিপরীত বাহুগুলো সর্বদা যদি আমরা পরিমাপ করি, অর্থাৎ এই উপরের বাহুটি যতটুকু লম্বায় হবে নিচের বাহুটি লম্বায় ততটুকু হবে। আবার এই বাহুটির লম্বায় যতটুকু, পাশের বাহুটিও কিন্তু লম্বায় ততটুকু। আমরা দেখতে পাচ্ছি বিপরীত বাহুগুলো কিন্তু সমান, তার মানে আমরা লিখতে পারি হ্যাঁ। আমরা লিখতে পারি হ্যাঁ। এরপর বলা হয়েছে কর্ণগুলো। কর্ণ মানে কি, এই দেখো এই শীর্ষবিন্দু এবং এই যে বিপরীত শীর্ষবিন্দু, এই দুটিকে যখন আমরা এইভাবে দাগ দিয়ে মিল করব তখন এই দাগটিকেই বলা হয় একটি কর্ণ, তাই না? এখন বলা হয়েছে এই কর্ণগুলো সবসময় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ যখন এখানে একটি কর্ণ আমরা অঙ্কন করব তখন এই যে দুটি ভাগ হয়েছে দুই পাশে, এই দুটি ভাগ কি সমান হয়েছে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি সমান দুটি ভাগে ভাগ করেছে, তাই না? আবার এই কর্ণটি যদি আমরা এইভাবে অঙ্কন করতাম তাহলে এই দুটি ভাগকেও কিন্তু সমান ভাগেই ভাগ করতো, তাই না? অর্থাৎ আমরা বলতে পারি কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে হ্যাঁ। আমরা এখানে লিখে দিলাম হ্যাঁ। এরপরে বলা হয়েছে কর্ণগুলো পরস্পরকে লম্বভাবে ছেদ করে, অর্থাৎ এই যে কর্ণগুলো, এই কর্ণগুলোকে পরস্পরকে লম্বভাবে ছেদ করে। আমরা কিভাবে বুঝবো? আমরা দেখবো যে এই যে চারটি কোণ তৈরি হয়েছে, এই কোণগুলো, এই একটি কোণ, এই একটি কোণ, এই একটি কোণ, এই একটি কোণ, তাই না? এই কোণগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই সমান। যেহেতু একই সমান তার মানে কিন্তু আমাদের পরিমাপ করার দরকার নেই। আমরা প্রত্যেকটি কোণ যদি পরিমাপও করি তাহলে দেখব যে এখানে কিন্তু এক একটি কোণ 90 ডিগ্রি করে রয়েছে। একই সমান হলে বুঝবো যে এখানে লম্বভাবে ছেদ করে, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখে দেব হ্যাঁ।
দেখো, তাহলে আমরা কিন্তু খুবই সহজে এখানে প্রত্যেকটি খালি ঘর আমরা কিন্তু খুব সহজেই পূরণ করে ফেললাম, তাই না? আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।